গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। আন্দোলনের শুরু থেকে সক্রিয় ওয়াসিম গত বছরের এই দিনে মুরাদপুরে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত হন। মৃত্যুর 1 বছর পার হলেও তার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা যায়নি। তার আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি জোসনা আক্তার। ছেলে ওয়াসিম আকরামের ছবি বুকে নিয়ে দিন কাটে তার। সন্তান আর ফিরবে না মায়ের কাছে। ওয়াসিমের কথা মনে পড়লে নীরবে চোখের পানি ফেলেন মা। এখন জোসনা আক্তারের একমাত্র চাওয়া সন্তান হত্যার বিচার। জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিমকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি সরকার, এমন অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। আমরা আসলে নিহত পরিবারকে এভাবে মূল্যায়ন করতে পারি না, এটা আমাদের আসলে দুঃখের বিষয়। আমরা কক্সবাজার একটা জুলাই মঞ্চ চাই, যেটার নামকরণ হবে শহীদ ওয়াসিম জুলাই মঞ্চ। বা শুধুমাত্র ওয়াসিম না, কক্সবাজারে 4 জন শহীদ হয়েছে, আমরা তাদের নামে এক একজনের নামে এক একটা জায়গা আমরা ভিত্তি স্থাপন করার প্রস্তাব দিয়েছি। শহীদ ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর 1 সপ্তাহ আগে ভারতের মেঘালয়ে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক 3য় বর্ষের ছাত্র। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জুলাই গণঅভ্যুত্থান চলার সময় গত বছরের 15 জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার স্মরণে কাল রাত্রি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ওই রাতের ঘটনা স্মরণ করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে রাত 11টার দিকে প্রথমে স্মৃতিচারণ করা হয়। এরপর গত বছর আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাত 12টায় 1 মিনিটের জন্য পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ বন্ধ রাখা হয়। সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনে গিয়ে শেষ হয় মিছিল। প্রশাসনের নির্মমতা এবং এইরকম বিপদ সংকুল অবস্থার মধ্যে আমাদেরকে ঠেলে দিচ্ছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে স্মরণ করতে, সেই সংগ্রামী মুহূর্তকে স্মরণ করতে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ। 2024-এর স্মরণে আমরা আজকে এখানে প্রতিবাদী সমাবেশ করেছি। এখানে ডকুমেন্টারি প্রদর্শন হচ্ছে এবং ওই দিন এখানে আমরা যারা আটকে গেছিলাম তাদের স্মৃতিচারণ চলছে। বিএনপিকে বিতর্কিত করতে সোহাগ হত্যার ভিডিও ভাইরাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের নেতারা আরও বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে কিছু রাজনৈতিক দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে স্লোগান। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার বরদাস্ত করা হবে না। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। জামাত ইসলামী এবং আপনাদের চরমোনাই, এই 3 জন মিলে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিক্ষোভ অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই সমস্ত দুষ্কৃতিকারী ভারতের এজেন্ট যারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যতক্ষণ না পর্যন্ত নিবৃত্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে পাহারাদার হিসেবে থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল করা ছিল উদ্দেশ্য প্রণোদিত। আর কোনো অপপ্রচার চালালে রাজনৈতিকভাবে জবাব দেয়া হবে। একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা
বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করলো না। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শান্তিনগর মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যতে কেউ যেন বৈধতা নিয়ে প্রশ্ন না তোলে, এজন্য জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় বিএনপি। একথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় টিএসসিতে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপির 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান এসেছে, অথচ বিএনপির সেই গণতান্ত্রিক আন্দোলনকে হেয় করতে অনেকেই অপপ্রচার চালাচ্ছে। যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে উৎসাহ ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। একই সাথে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বলেছেন, এদের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভোলা ও বরিশালের পথসভায় এসব মন্তব্য করেন এনসিপি নেতারা। 15তম দিনে ভোলায় জুলাই পদযাত্রা করেছে এনসিপি, পরে পথসভা করে ভোলা প্রেসক্লাব চত্বরে। সভায় এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, মৌলিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সন্তোষজনক নয়। তিনি মন্তব্য করেন, নতুন রাষ্ট্র গঠনে সহায়তা না করে একটি দল চাঁদাবাজিতে উঠে পড়ে লেগেছে, তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন সামান্তা। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। ভোলাবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা কখনো এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব কখনো পাত্তা দিবেন না। সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। ভোলা থেকে পদযাত্রাটি যায় বরিশাল। সেখানে পথসভায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, এই কমিশন কোনোদিন গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করবে এনসিপি। 64 জেলায় ছড়িয়ে দিতে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদেরও দাওয়াত দেওয়া হবে। সমাবেশে 10 লাখ মানুষের সমাগম হবে বলে আশা জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সমাবেশ নিয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। জামায়াত শিবিরকে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই, এটিকে ইতিবাচক হিসেবে দেখে জামায়াত। ডিএমপির সাথে বৈঠকে সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ও সাউন্ড সিস্টেম সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সমাবেশ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং ডিএমপি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে জানান জুবায়ের। সমাবেশের শৃঙ্খলা রক্ষায় 6000 স্বেচ্ছাসেবক কাজ করবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা, নিরাপত্তা সহ ট্রাফিক ব্যবস্থাপনা, আমাদের গাড়িগুলোকে পার্কিং করা সহ সমস্ত ব্যবস্থাগুলোই সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা আশা করছি। এইভাবে আমরা ওনাদের সাথে মোটামুটি প্রায় 101 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দীর্ঘ মত বিনিময় করেছি আর কি। মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধানের কয়েকটি মৌলিক ধারা পরিবর্তনে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে একমত হলেও ক্ষমতা নিয়ে ঐকমত্য হয়নি।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব তথ্য দেওয়া হয়। ফেব্রুয়ারিতে গঠিত ঐকমত্য কমিশনের মেয়াদ এ মাসেই শেষ, কিন্তু এখনও অনেক মৌলিক বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো। মঙ্গলবারের আলোচনায় ছিল তত্ত্বাবধায়ক সরকার সহ বেশ কয়েকটি ইস্যু। বৈঠক শেষে রাজনীতিবিদরা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনে একমত হয়েছে দলগুলো, তবে গঠন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া সংসদের উচ্চকক্ষ সদস্যদের ক্ষমতা নিয়েও দ্বিমত রয়েছে দলগুলোর। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার এন্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। এই যে ৬টার নাম বললাম, এই ৬টার ভিতরে ৫টা দলেই পিআরের পক্ষে, সুতরাং পার্সেন্টেজ অফ পপুলার সাপোর্ট এটা আপনারা যোগ্য করে নিলেই আমরা এটা পাবো। সংবিধানের বেশ কয়েকটি ধারা পরিবর্তনেও একমত হয়েছে দলগুলো, আর কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের ওপর। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐকমত্যে আসতে পারছেন না, সেহেতু একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। রোববার আবার বৈঠক হবে, সেদিন আলোচনা হবে নারী এমপি নির্বাচন প্রক্রিয়া নিয়ে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে আপিল করার ঘোষণা দিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে, কিন্তু ত্রয়োদশ সংশোধনী নিয়ে তাদের আপত্তি রয়েছে, সে কারণেই আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন স্থল লঘুচাপে রূপ নিয়েছে। এটি এখন দক্ষিণ পশ্চিম উপকূলে ভারতের ঝাড়খণ্ড ও বিহারে অবস্থান করছে। এর প্রভাবেই সারা দেশে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার এই বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসতে পারে। তবে বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ সময় লঘুচাপের এলাকায় দমকা অথবা ঝোড়ো বাতাস বইবে। একই কারণে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টি হয় সিরাজগঞ্জের তাড়াশে ১৪৫ মিলিমিটার, আর রাজধানীতে হয়েছে ৪৫ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়াবিদদের তথ্য বলছে, জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, তাই ২০ জুলাই থেকে আবারও সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এখন ঝাড়খণ্ডে আছে, এটা আরও সরে গিয়ে বিহার এবং উত্তরপ্রদেশের এদিকে সরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা যখন ধীরে ধীরে আমাদের টেরিটরি থেকে দূরে সরে যাবে, এর প্রভাবটা আমাদের দেশের উপর কমতে থাকবে। আগামী ২৪ ঘন্টায় হয়তো খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দেশের অন্যত্র দেখা যাবে যে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে আসবে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান নেতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শামীম মাহফুজকে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার সাভার থানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলে পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকে তালেবানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
শামীম মাহফুজের বাড়ি গাইবান্ধার কলেজ পাড়ায়। পাকিস্তানি সংগঠনটির সঙ্গে জড়িত অভিযোগে শামীম সহ এই পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই তথ্য জানান। বলেন, গত মে মাসে মালয়েশিয়া সফরের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। পরে 10 জুলাই পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার। ফলে যেসব বাংলাদেশি কর্মীর পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময়ে মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু করা যাবে। এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। দায়দেনা পরিশোধে বড় মৌসুমের ধান কাটার পরপরই তা বিক্রি করেছেন বেশিরভাগ কৃষক। এরপর দেশব্যাপী মজুতদারদের দৌরাত্মে দ্রুত বাড়তে থাকে ধানের দাম। চালকল ব্যবসায়ীরা বলছেন, ধান চালের বাজারে প্রভাব রাখছে বড় শিল্পগোষ্ঠীও। এমন অবস্থায় বাজারের কৃত্রিম সংকট খতিয়ে দেখতে সরকারি তদারকির তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বোরো ধান কাটা হয়। এবার বোরো মৌসুমে ফলন হয়েছে বাম্পার, আর সরকারিভাবে সংগ্রহে প্রতিমণ ধানের দাম ধরা হয় 1440 টাকা। যদিও সাধারণ কৃষকরা সেই সুযোগ পাননি, কেননা ধানের নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা, গুদাম পর্যন্ত পরিবহন, অ্যাপ ব্যবহার সহ ছিল নানা প্রতিবন্ধকতা। ভরা মৌসুমে বাজারে মোটা জাতের ধান বিক্রি হয়েছে 1000 থেকে 1150 টাকায়, সরু জাতের ধান বিক্রি হয়েছে 1300 টাকা পর্যন্ত। 1000, 1100-1200 টাকা দাম বেঁচে ফেলছি আমরা। বেঁচে আমরা হালকা টাকা দিছি, এই পালহনি তাদের দিছি, ধান আর নেই। এখন বেশিরভাগ কৃষকের ঘরে বেচার মতো ধান নেই, কিন্তু বাজারে দাম বাড়ছে দ্রুত। সরু ধানের মন পৌঁছেছে 1700 টাকায়, মোটা ধানের দাম ছাড়িয়েছে 1300 টাকা। ধানটা উঠার সময় যদি এই দামটা হয়, তাহলে কৃষক লাভবান হবে। এই মুহূর্তে কৃষকের ঘরে ধান নেই, যারা বড় কৃষক তাদের ঘরে ধান আছে। খাদ্যপণ্য মজুত ও বিপণন আইন মাঠ পর্যায়ে কার্যকর হয়নি, তাই নিয়ম নীতির তোয়াক্কা করে না ধান মজুতদাররা। বড় বড় শিল্পগোষ্ঠীও চালের বাজারে প্রভাব রাখছে বলে মনে করেন চালকল মালিকরা। হাটে বাজারে মজুতদার হয়ে গেছে কিছু, যারা মনে করেন চাকরি করে কিংবা একটা দোকান করে, তার পাশাপাশি তারা ধান কিনে রাখে। এটা কিন্তু প্রশাসন কেউ খোঁজও করে না, দেখেও না। কিছু বৃহৎ শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের অধিক পরিমাণ ধান ক্রয় করতে হয়। পাশাপাশি তারা চাউল তাদের নির্ধারিত মূল্যে তারা বাজারজাত করে থাকে। এইসব কারণে এই ভর মৌসুমে ধান এবং চালের মূল্য বেশি বলে আমি মনে করছি। এত অল্প সময়ে কেন এরকম একটা উল্লম্ফন এটা ঘটলো, এটা একটা বোঝার ব্যাপার আছে, দেখার নিশ্চয়ই ব্যাপার আছে, এবং সরকারি আইন অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা এটা হলো একটি কাজ। এদিকে ধানের দাম বৃদ্ধিকে সামনে এনে মিলাররা গত 1 মাসে চালের কেজিতে বাড়িয়েছে 3 থেকে 8 টাকা পর্যন্ত। এমন অবস্থায় বেসরকারিভাবে চাল আমদানি আবারও শুরু করার তাগিদ দিচ্ছেন অনেকে। মজুতদারের ব্যবসা ভাঙা যাবে, আপনি আমদানি করলেই মজুতদারের ব্যবসা ভেঙে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি হলেও 6 মাসে কোনো অগ্রগতি নেই। অনিয়মের কারণে এর আগে 3 বার শাস্তিমূলক বদলি ও 1 বার গ্রেড অবনমন হয় এই কর্মকর্তার। কিন্ডারগার্টেনের নিবন্ধন, শিক্ষক বদলি সহ নানা কাজে ঘুষ নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে অভিযোগ অসত্য দাবি করে আব্দুস সালাম বলছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনে ঘুষ নেন 50,000 থেকে 1.5 লাখ টাকা। সরকারি স্কুল মেরামতের বরাদ্দ থেকে দাবি করেন বকরা। এমনকি পিয়ন নৈশ প্রহরীদের বোনাস থেকেও 500 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। গত 12 জানুয়ারি গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদে যোগদানের পর থেকে আব্দুস সালামের বিরুদ্ধে ঘুষ অনিয়মের নানা অভিযোগ করেছেন শিক্ষক সহ ভুক্তভোগীরা। বলে যে টাকা আনছেন, তাহলে কিসের টাকা? বলছে যে 3 লাখ টাকা লাগবে।
আমরা বলছি টাকা তো দেওয়া যাবে না। উনি কি করে, এই আমাদের ফাইল, আমাদের কাগজপত্র সব ঠিক আছে, দেখো উনি ফাইল ছুঁড়ে ফেলে দেয়। উনি আমাদের সামনে অফিসে বসেই বিভিন্ন প্রকার অমানবিক আচরণ, তারপরে অশালীন বক্তব্য, আমরা তার এইগুলোর খুবই ক্ষুব্ধ। তার বিরুদ্ধে নিবন্ধন বাণিজ্য বদলিতে অনিয়ম সহ নানা অভিযোগে কয়েক দফা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। এসব ঘটনায় গত ২১ জানুয়ারি উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে ৬ মাসেও তদন্তের কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জেলা প্রশাসক, আমাদের পুলিশ প্রশাসন সহ আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সচিব বরাবর ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণ চাই। অধিদপ্তর তদন্ত করে গেছে কয়েকদিন আগে, এগুলো তদন্ত হচ্ছে, ঘটনার সত্যতা প্রমাণ হলে শাস্তি হবে, তদন্ত চলছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন সালাম। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি উপজেলা শিক্ষা কর্মকর্তার। প্রক্রিয়াটাকে কিভাবে বিঘ্নিত করবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হচ্ছে সত্য, এবং এই বিষয়টি কিন্তু আমার উপরের কর্তৃপক্ষও কিন্তু এটি হচ্ছে অবগত। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে আগের 3টি বিভাগীয় মামলাও চলমান আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।